ইউরোপে খেলতে নেমে বাংলাদেশের বাজিমাত, টমাস ডুলির বাজিমাত। অভিষেকেই টমাস ডুলি জয়, বাংলাদেশের ইউরোপ জয়। আর ৪ জোড়া গোলে বাংলাদেশ ইতিহাস গড়ল ইউরোপের। তপু বর্মন। তপু বর্মনের দৌড়টা, জার্সিটা হাতে ঘোরাচ্ছেন খালি গায়ে, দর্শকের কাছে ছুটে গেলেন ঈগলের মতো। অসাধারণ এক দৃশ্য। পুরো সান ম্যারিনোর যে স্টেডিয়ামটা পুরো বাংলাদেশের দর্শকদের দখলে, যেন বাংলাদেশ খেলছে ন্যাশনাল স্টেডিয়ামে। এত সুন্দর একটা দৃশ্য, এই দৃশ্যটা ভোলার নয়। ইউরোপের মাঠে ইউরোপীয় একটি দলের বিপক্ষে বাংলাদেশ জিতল। দুর্দান্ত এক জয় দেখলাম আমরা, এবং বাংলাদেশ ইতিহাস করলো। এশিয়ার বাইরে বাংলাদেশের প্রথম জয়, ইউরোপের মাঠে খেলতে গিয়েই ইউরোপে জয়। এরকম জয় জয় দারুণ সব মুহূর্ত উপহার। বাংলাদেশে এত এত বিদেশি কোচ এসেছেন, কার সৌভাগ্য আর হয়েছে এরকম দুর্দান্ত অভিষেক। সেখানে টুলি এগিয়ে গেলেন, দুর্দান্ত একটা অভিষেক হয়ে গেল তারা বাংলাদেশে। আর সেটি হলো তপুরা জোড়া গোলে। ফুটবল পায়ের খেলা, কিন্তু আমরা কখনো কখনো দেখি মাথারও খেলা। মাথা শুধু কৌশলে না, হেডার হয়েও অসাধারণ জয় এনে দেওয়া যায় দলকে। প্রথম গোলটা তো তপু দিয়েছিলেন হেডেই, মোরসালিনের ক্রসটা, বাড়িয়ে দেওয়া ক্রস। এত সুন্দর একটা ফিনিশিং হেডে তপু বর্মনের। আর একদম অন্তিম মুহূর্তে যে গোলটা, 86 মিনিটে যে গোলটা হলো শেষের দিকে এসে, হামজা চৌধুরীর ফ্রি কিক। প্রথমে সেটি ভলি করতে গিয়েছিলেন বিশ্বনাথ, এবং তারপরে লাকিলি বা যেভাবেই হোক, খুব ভালো পজিশনে থাকার কারণে হোক, তবু গোলটা পেয়ে গেলেন তার মাথায়। একদম খুঁজে নিল তার জাল। আমি তো মনে করি বাংলাদেশ 4-1 গোলেও জিততে পারত ম্যাচটা। বাংলাদেশ বিশেষ করে সেকেন্ড হাফেই বাংলাদেশকে আমরা দেখেছি, যে বাংলাদেশকে আমরা দেখতে চাই, দুর্দান্ত বাংলাদেশকে দেখতে চাই, সেই বাংলাদেশকে দেখা গেল সেকেন্ড হাফে। ফার্স্ট হাফে নতুন কোচ ডুলি কেবল এসেছেন, তার প্রথম অ্যাসাইনমেন্ট, তিনি একটু বাজিয়ে দেখতে চেয়েছেন, অনেক খেলোয়াড়কে দেখতে চেয়েছেন। শুরুতে জামাল ভুঁইয়া, যিনি হাবিয়ার কাবরের সময় ব্রাত্য ছিলেন, খুব একটা চান্স পেতেন না, তাকে স্টার্টিং 11-এ খেলালেন। ডাগ আউটে বসা শামিদ সোম, ফাহমুদুল ইসলাম, জায়ান আহমেদ, তাদেরকে খেলেনি বিশ্বনাথ। খেলাটা আসলে ধরলো, ডুলি আসলে বুঝতে চেয়েছিলেন সবাইকে বাজিয়ে দেখছেন, যেহেতু তার প্রথম ম্যাচ, ফ্রেন্ডলি ম্যাচ ছিল এটা। আরও তিনি সেকেন্ড হাফে তার সেরা খেলোয়াড়দেরকে একসঙ্গে পেলেন, এবং যে আক্রমণ, বাংলাদেশের খেলা, যে পরিচ্ছন্ন খেলা, এইটা আসলে আমরা অসাধারণ যে খেলাটা বলা হয়, সেই খেলা আমরা শেষের দিকে দেখতে পেলাম। এবং ফলাফল তো খুব হাতে নাতে এলো, বাংলাদেশ ম্যাচটা জিতলো 2-1 গোলে। ডুলির দারুণ অভিষেক, আমি শুরুতেই বলেছি, আবারও বলছি, তপু বর্মন এই ম্যাচের নায়ক। তাছাড়া বিশ্বনাথের নামানোর পরেও ম্যাচের চেহারা যে ধীরে ধীরে পরিবর্তন হতে হলো, সমিত সোমের ইম্প্যাক্ট, মিডফিল্ডে হামজা চৌধুরী তো শুরু থেকে ছিলেনই, কিন্তু আমার মনে হয় সেকেন্ড হাফে যে দ্রুত খেলার রংটা বদলালো, এই চেঞ্জটা, এই ট্যাকটিক্যাল কৌশল পরিবর্তনটা, ডুলির হয়তো প্রথম ম্যাচ যেহেতু, তারও অনেক জানা বোঝার ব্যাপার আছে, প্লেয়ার চেনার ব্যাপার আছে, তিনি হয়তো একটু সময় নিয়েছেন। কিন্তু সান ম্যারিনো যে দলটার সঙ্গে খেললো তাদের মাঠে, সেই সান মারিনো হয়তো ফিফা র্যাঙ্কিংয়ের তলানির দল 211, কিন্তু মনে রাখতে হবে সান মারিনো কিন্তু রেগুলার ইউরোপের ভালো ভালো দলের সঙ্গে খেলে। তাদের লাস্ট ইয়ারও দেখুন, তারা অস্ট্রিয়ার সঙ্গে খেলেছে, তারা বসনিয়ার সঙ্গে খেলেছে, রোমানিয়ার সঙ্গে খেলেছে। এই যে 10 জুন, 2 দিন 3 দিন 4-5 দিন পরে তারা কিন্তু আজারবাইজানের সঙ্গে খেলবে। তার মানে এই দলটি রেগুলার ইউরোপের টাফ টিমগুলোর সঙ্গে খেলে। ফলে ইউরোপের টাফ টিমগুলোর সঙ্গে তারা জিততে পারে না হয়তো, এই কারণে র্যাঙ্কিংয়ের তার একটা ইম্প্যাক্ট পড়ে এবং তলানিতে পড়ে গেছে। কিন্তু সাউথ এশিয়ার মতো, বাংলাদেশের মতো একটা দলের সঙ্গে যদি তারা রেগুলার খেলে, আমার ধারণা তারাও এই ধরনের টিমের সঙ্গে যদি তারা রেগুলার খেলে, তাদের খেলার উন্নতি হবে, তারাও র্যাঙ্কিংয়ে তাদের আরও উপরে ওঠার সুযোগ তৈরি হবে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের একটা বিশাল বেনিফিট সান মেরিনোর মতো এরকম দল আরও বের করা, ইউরোপের বিশেষ করে ভালো জায়গায় খেলা, যাতে বাংলাদেশের খেলার মানটা দেখুন। সান মেরিনো র্যাঙ্কিংয়ের এত তলানি দল, কিন্তু তারা যে মাঠটাতে খেললো, সে মাঠের অ্যাটমসফিয়ার দেখুন, তাদের কোয়ালিটি দেখুন, মান দেখুন, সব কিছু মিলিয়ে মনে হচ্ছে এই ধরনের পরিবেশে বাংলাদেশের রেগুলার খেললে সেটা বাংলাদেশেরই লাভ। এক্ষেত্রে বাফুফে একটা ভালো উদ্যোগ নিয়েছে বলবো। প্রথমে মনে হচ্ছিল সান মেরিনো কি একটা র্যাঙ্কিংয়ের নিচে সারি একটা দল, কিন্তু না, এ ধরনের দলের সঙ্গে খেললে কিছু কোয়ালিটি ইম্প্রুভ হওয়ার সুযোগ তৈরি হয়, সেটা আমরা এই ধরনের একটা ম্যাচ দেখলাম। তো ডুলিকে আপনি কত নম্বর দেবেন এটি কমেন্ট বক্সে জানান। কিন্তু আমার মতে ডুলির এই ম্যাচ, সান মেরিনোর বিপক্ষে ম্যাচে খুব বেশি খারাপ নম্বর দেওয়ার সুযোগ আসলে নেই, কারণ প্রথম ম্যাচ তিনি অনেক খেলোয়াড়কে চেঞ্জ করে দেখতে চেয়েছেন। হ্যাঁ, ফার্স্ট 11-এই তিনি স্টার্টিং 11-এ আরও বেস্ট খেলোয়াড়দেরকে, যে জায়ান, সমিত সোম, ফাহমিদুলকে পরে নামিয়েছেন, সেটা বিশ্বনাথ, তার আগেও হয়তো তারা নামাতে পারতেন। তবু প্রথম ম্যাচ তো একটু দেখার সুযোগ তাকে আসলে দেওয়ার দরকারও, কারণ জামাল ভুঁইয়া কিন্তু বহুদিন পর স্টার্টিং 11-এ চান্স পেয়েছেন। তিনি সবাইকেই
পরখ করে দেখার চেষ্টা করেছেন। মিতুল মারমারকে সুযোগ দিয়েছেন। এই ক্ষেত্রে হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন জিকোকে কেন নয়? হয়তো জিকোকে তিনি পরের কোনো ম্যাচে আবার বাজিয়ে দেখতে পারেন। এই ছোটখাটো বিষয় ভুলভ্রান্তি বলব না ঠিক, এই বিষয়গুলো যদি আপনি আরও নিশ্চয়ই বুঝতে পারবেন, খেলোয়াড় চিনছেন। তাছাড়া তিনি সামগ্রিকভাবে যেহেতু বাংলাদেশ ইউরোপের মাটিতে ১ম একটা ম্যাচ খেলতে নেমে ইউরোপের মাঠে এশিয়ার বাইরে ১ম একটা জয় এবং একজন বিদেশি কোচের অভিষেকে তিনি জয় পেয়েছেন। সেক্ষেত্রে তার খারাপ নম্বর দেওয়ার সুযোগ আসলেই কম। জুনের ফিফা উইন্ডো একটা ম্যাচই বাংলাদেশের ছিল। সান মেরিনোর সঙ্গে সেটা খেললো ইউরোপের পরিবেশে, অচেনা প্রতিপক্ষ, অচেনা কন্ডিশনে বাংলাদেশ একটা ভালো জয় নিয়ে ফিরছে। দারুণ একটা যাত্রাও শুরু হলো ডুলির। একই সঙ্গে বাংলাদেশের আবার একটা লং ব্রেক যাবে ন্যাশনাল টিমের। বাংলাদেশ এরপরে আমরা মেতে উঠবো বিশ্বকাপ ফুটবলের উৎসবে। বিশ্বকাপ ফুটবল ১১ জুন শুরু। বিশাল গ্রেটেস্ট শো অন দ্য আর্থ। এরই মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে উন্মাদনা, উত্তেজনা, নানা রকম একটা আমেজ আমরা টের পাচ্ছি। তার আগে বাংলাদেশ ভর দিল দারুণ একটা জয়। এখন বাংলাদেশের ফুটবল ফ্যানরা নিশ্চয়ই তার প্রিয় দলের জয় চাইবেন ওয়ার্ল্ড কাপ ফুটবলে। বাংলাদেশের নেক্সট উইন্ডো যেটা আসবে আবার আগস্ট সেপ্টেম্বরে, হয়তো সেখানে আরও একাধিক ম্যাচ বাংলাদেশ খেলার চেষ্টা করবে এবং নভেম্বর ডিসেম্বর যেটা মূল টার্গেট আমাদের সাফ দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ বলে আমরা যেটা মনে করি, সাপে এবার বাংলাদেশ যেহেতু নিজের ঘরের মাঠে আয়োজন করবে, সেই টুর্নামেন্টের আগে নতুন কোচের সুযোগ পাচ্ছেন নিজেদেরকে গুছিয়ে নেওয়ার, তার খেলোয়াড়দেরকে আরও পরখ করে দেখার। এই ৩-৪ মাসে আশা করি বাংলাদেশ দল আরও ভালোভাবে গুছিয়ে উঠবে এবং যে কথাটা আমি আসলে বলতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে, আমাদের ২টি গোলই এসেছে রক্ষণের খেলোয়াড় থেকে, তপু বর্মন। কিন্তু আমাদের মূল জায়গায় এখনও কিন্তু ঘাটতি রয়ে গেছে। আমাদের ফরোয়ার্ডরা কোথায়? সেই ফরওয়ার্ডের সংকট, ভালো ফরওয়ার্ড, ভালো মানের ফরওয়ার্ডের সংকট স্টিল আমরা ফিল করছি। নতুন কোচ যিনি এসেছেন তিনি এই জায়গাটা আরও ভালোভাবে আসলে ফাইন্ড আউট করবেন এবং কাজ করবেন এবং আমরা যে সুখবরগুলো পেয়েছিলাম, রোনান সুলিমানরা, ট্রেভর ইসলামরা, আশা করি তারা ন্যাশনাল টিমে আসবেন। শীঘ্রই আমরা নেক্সট উইন্ডোগুলোতে যেন তাদেরকে দেখতে পাই। তারা বাংলাদেশ ন্যাশনাল টিমে, জায়ান হাকিম, এই ধরনের খেলোয়াড় ন্যাশনাল টিমে চলে আসুক এবং তারা বাংলাদেশের ফরওয়ার্ডের যে সংকট, গোলদাতার যে সংকট, মানে যাদের উপরে গোলের ভারটা থাকে, দায়িত্বটা থাকে যাদের দেওয়ার, সেই গোলদাতার ভালো নাম্বার 9 এ যে সংকট, তারা আশা করি এটা পূরণ করবে এবং ততদিন আমরা সেই অপেক্ষায় থাকি। আপাতত সান মেরিনোর বিপক্ষে দারুণ একটা জয়, এই তৃপ্তি নিয়ে শেষ করা হচ্ছে এইবারের ফিফা উইন্ডো।